আপনি কিভাবে খবরটা পেয়েছিলেন আপনি? আমরা তো পেয়েছিলাম সন্ধ্যার সময়, আমরা খবরটা পেয়েছিলাম যে অলি আর্টিজানে কে বা কারা ঢুকে গিয়েছে। সন্ধ্যা কিংবা আমার ঠিক টাইমটা রিকালেক্ট করতে পারবে। আহ, ওই শোনার শুনেই আমাদের পুলিশ অফিসাররা দৌড়ে গিয়েছিল। তারা পুলিশ অফিসারের অতর্কিত হামলা করে সেখানে এক পুলিশ অফিসার মারা যায়। তারপরে আমাদের কমিশনার ওখানে দৌড়ে যায় সবাই, কিন্তু ওইখানে অনেক মানে বিদেশি ছিল। সেই জন্যই আমরা একটু ওয়েট করলাম যে আমরা পুলিশে অ্যাটাক না করে আমরা আরো প্রিপারেশন নিয়ে অ্যাটাক করব। তো সেই তাৎক্ষণিক আমাদের ওটাকে বলে র্যাব, পুলিশ এবং লেক দিয়ে যাতে না যে পার হতে পারে, এখানেও আমাদের লেকের মধ্যে সেনাবাহিনীর মানে নৌবাহিনীর বোট টেনে রাখা হয়েছে। আমরা ওয়েট করতেছিলাম আমাদের কমান্ডোরা আসলে ওই অ্যাটাকটা ফাইনাল আমরা করব। তো আমরা দূরে থেকে দেখতেছিলাম মানে অন্য বাড়ির অপেক্ষায় তারা কি করছে। তারা এক পর্যায়ে দেখলাম আমি কয়েকজনকে ফোন করেছে। আমরা আমরা এগুলো প্রোটেকশন দেওয়ার আগে আগেই এরা ফোন করে ফেললো। প্রায় 22 জন মানে দেশি বিদেশি এখানে মারা গেছে, জাপানি, আমেরিকান এবং ইন্ডিয়া সব 22 জন হত হয়েছে। আমরা সেই দিনটাকে খুব সবসময় স্মরণ রাখি, কারণ এই ধাক্কাটা আমাদের জন্য খুব বড় ছিল। কিন্তু আমরা এর আগেও অনেকগুলি জঙ্গির আস্তানা ঘুরিয়ে দিয়েছিলাম, অনেকগুলি জঙ্গিরা আক্রমণ আমরা দেখেছি, সবগুলোকে আমরা ঘুরিয়ে দিতে পেরেছিলাম। এই জায়গার জঙ্গিগুলো মানে এমন ভাবে পজিশন নিয়েছিল আর জিম্মি এত বেশি করেছিল, এই জন্যই আমাদের একটু ওয়েট করতে হয়েছিল এই জিম্মিদের লাইফের জন্য। তো ফাইনালি আমরা আমাদের কমান্ডোরা এসে এদেরকে সর্বাত্মক প্রচেষ্টায় জঙ্গি সবগুলো হতে হয় এবং কয়েকজনকে সেদিন রেস্কিউ হয়েছিল, আমার ঠিক ফিগারটা মনে নাই, বেশ কয়েকজনকে আমরা উদ্ধার করেছি। আমরা এভাবেই আমরা হলি আর্টিজানটাকে আমরা ট্যাকল দিতে পেরেছিলাম। এরা কোন জঙ্গি খবরটা কি কতক্ষণ নিশ্চিত কতক্ষণ পরে জানা গিয়ে এরা আসলে কারা? এটা কেমন ডিটেইলস নিশ্চিত? এরা এরা 2-3 জন বিদেশে পড়াশোনা করতো, একজন তো মালয়েশিয়া পড়াশোনা করতো আমি জানতাম। তারপরে এরা এই এই ধরনের জঙ্গির যে উত্থান, জঙ্গির যে উত্থান সারা বিশ্বেই কিছুটা কিছু হচ্ছিল, এই সবগুলি কিন্তু আমাদের দেশের লোকাল মানুষদের তরফ থেকে হয়নি। আপনাদের একটা ধারণা অন্যরকম যে এখানে আমাদের মাদ্রাসা ভিত্তিক এগুলি হয়েছে, আমাদের মাদ্রাসা ভিত্তিক কিন্তু এগুলি হয়েছে। এগুলি বিদেশি ইনফ্লুয়েন্সই, বিদেশের থেকে মানে ধ্যান ধারণা নিয়ে আমাদের আমাদের ছেলে মেয়েরই এগুলির মধ্যে জড়িত হয়ে গেছে। তো এগুলি আমরা সব কথাতে কন্ট্রোল করেছিলাম। আমরা একদম সম্পূর্ণ 100% নির্মূল না করলেও আমরা নির্মূল করেছিলাম। বেশিরভাগই জেলখানায় ছিল এবং কিছু স্লিপার সেল বলে মানে আত্মগোপন করে এরা মানে ভোট পেতেছিল, সেগুলো মাঝে মাঝে আমরা ধরে দিতাম। এই ছিল আমাদের জঙ্গিদের সম্বন্ধে কিছু আছে। কিন্তু এখন তো বলা হচ্ছে, এখন তো বলা হ্যাঁ এখন বলা হয় এগুলো জঙ্গি নাটক আপনারা তৈরি করতেন, জঙ্গি নাটক সাজাতেন, এটা বলা হয় এখন। এটা কত কিছু বলবে দেখুন, আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান, আলবদর আল রাজাকার কারা তৈরি করেছিল আপনারা জানেন। আমরা 9 মাস যুদ্ধ করেছি। আমরা যখন জয়ের দ্বার প্রান্তে, তখন মানে সারা পৃথিবীর থেকে আমাদের সমস্যা, ইন্ডিয়া তো আমাদের বন্ধুপ্রতিম দেশ, আমাদের ইন্ডিয়ার কয়েক হাজার সোলজার আমাদের সঙ্গে শহীদ হয়েছেন। তাদের রক্ত রঞ্জিত হয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে রক্ত স্রোত, তাদের রক্ত রঞ্জিত হয়েছে। তা আমরা
এই স্বাধীনতা যুদ্ধে আমরা লক্ষ প্রাণ আমরা দিয়েছি, তা আমরা তো তাদেরকে খুব ভালো করে চিনি, আমরা খুব ভালো করে জানি এরা কারা। পাকিস্তানি এবং পাকিস্তানের দোসর যারা ছিল সেই সময় আন্তর্জাতিক ভাবে, এবং আমাদের দেশে যারা জঙ্গির উত্থান যারা করে, সেই উত্থান গুলো আমরা দেখেছি। সারাই এখন ক্ষমতায় বসছে, তারাই এখন দেশ চালাচ্ছে, তারাই এখন ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান প্রকৌশলী, তাদের ডিফেন্স প্রকৌশলী, সে এখন প্রধান মানে হয়েছে। এইগুলি সবই তো তাদের কন্ট্রোলে চলে গিয়েছে। সেইখানে এখন যা ইচ্ছা তাই যথাচার করছেন। আপনি বলতে চাচ্ছেন তাহলে যে সেই জঙ্গিরা যাদেরকে আপনারা নানাভাবে অপারেশন করেছিলেন, সেই জঙ্গিদের নেতৃত্বে আরেকটা জঙ্গি হামলার মাধ্যমে জুলাইয়ের ঘটনা ঘটেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি দেখুন, আমাদের জঙ্গিগুলোকে মূল টার্গেট ছিল, প্রথম টার্গেট ছিল জেলখানা। নরসিংদী জেলখানায় কয়েকজন মহিলা জঙ্গি ছিল, তাদেরকে বের করে নিয়ে গিয়েছে। আমাদের এই ঢাকা সেন্ট্রাল ঢাকা জেলখানায় এইখানে যা জঙ্গিগুলিকে সব নিয়ে গেছে, আপনার যেটা কাশিমপুর, সব জঙ্গি এক একে ধরে নিয়ে গেছে। এক একটা জঙ্গি ধরতে আমাদের যথেষ্ট শ্রম, যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছিল আমাদের পুলিশ বাহিনীকে। আমরা তৈরি করেছিলাম কাউন্টার টেররিজম ইউনিট, আমরা তৈরি করেছিলাম এন্টি টেররিজম ইউনিট। এটা সারাদিন পরিশ্রম করে যাদের ধরেছিল, যাদের কন্ট্রোল করেছিল, এখন তারা দেশ শাসন করছে। কাজেই তাদের কল্পকাহিনী অনেক কিছু আছে, তারা অনেক কিছুই কথা বলে। আপনারা নিশ্চয়ই ইতিহাস উঠতে জানেন, ইতিহাস যে যাতে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। আমাদের দশাটা কিন্তু সেইখানেই ধাক্কাতে ধাক্কাতে সেই ইতিহাস বলার একটা ব্যবস্থা করছে। আমার মনে হয় হয়েছে না, সেই জুলাইতে জেলখানা থেকে যারা পালিয়ে গিয়েছিল বা জেলখানা থেকে বের করে নেওয়া হয়েছিল, কয়েকদিন আগে আপনি শুনেছেন মালয়েশিয়ায় বাংলাদেশের বেশ কিছু লোক ধরা পড়েছে। জি জি স্যার। এখন জানা যাচ্ছে ওই যে ধরা পড়েছে তাদের অন্তত 3 জন আছেন যারা এই জেলখানা থেকে পালিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমরা বলতে চাচ্ছি, আরেকটা বিষয়, আপনি গত সপ্তাহে আমাদের সাথে কথা বলছিলেন যে এই যে ষড়যন্ত্রটা আর কি, যে আপনার উপরে আপনাকে আশ্বস্ত করা হয়েছিল যে উনারা সবকিছু করবেন, আপনার কিছু করা লাগবে না, কিন্তু তারা এইভাবে আপনাদের সমস্ত প্রোগ্রাম গুলাকে প্রত্যাহার করা হয়েছে। তো এখন আর একটা ব্যাপার, ওই যে বিদেশি টাকা পয়সার যে কথাবার্তা গুলা আসে, ইউএসএ এর টাকা বা নানা ডিপ স্টেটের টাকা, এই টাকাগুলা ওই গণভবনে যারা পাহারায় ছিল, মানে সিকিউরিটির ব্যাপার ছিল, বিভিন্ন এজেন্সির লোকেরা, ওদের কাছে এই টাকাটা এসেছিল, এমন ধারণা, কোনো ধারণা আপনাদের আছে এটা নিয়ে? এখন আমরা যদি তখন টের পেতাম তাহলে তো আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতাম। আমাদের কাছে মনে হয়েছে আমাদের বলে যে গোয়েন্দারা হয়তো মানে ব্যর্থ ইনফরমেশন কালেক্ট করতে, কিংবা তারাও কেন করেনি সেটা আমি বলতে পারবো না। আমার কাছে মনে হয়েছে গোয়েন্দারা ব্যর্থ হয়েছে মানে সঠিক ইনফরমেশনটা কালেক্ট করার জন্য। গোয়েন্দা কোন গোয়েন্দা? আপনার যে গোয়েন্দা, আপনার নেতৃত্বে গোয়েন্দা ছিল যে পুলিশের গোয়েন্দা, আপনার নেতৃত্বে বাইরেও তো গোয়েন্দা ছিল। আমার নেতৃত্বে পুলিশের গোয়েন্দা ছিল, তারপরে প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারে ছিল এনএসআই, ডিজিএফআই ছিল, আর্মি হলো প্রধানমন্ত্রীকে ডেইলি রিপোর্ট করতো ডিজিএফআই। এই সমস্ত এই তিনটা তো বড় গোয়েন্দা বাহিনী। তারপরে সমস্ত ফোর্সেরও একটা নিজস্ব গোয়েন্দা বাহিনী ছিল। আপনি কি মনে করেন সব দোষগুলো এখন আপনাকে দেয়া হচ্ছে বা পুলিশের গোয়েন্দাকে দেয়া হচ্ছে? এটা কারণ দোষ, আমি দোষ গুণের কথা নয়, তা গোয়েন্দারা প্রাথমিকভাবে তারা ফিরি করবে। আমরাও হয়তো তাৎক্ষণিক মানে আমরা
মানে যে সমস্ত পদক্ষেপ গুলি নেওয়া উচিত ছিল তাৎক্ষণিক ভাবে, সেগুলো হয়তো আমার ভুল থাকতে পারে, আমি জানি না, ভুল থাকতে পারে। তো এই সবগুলো মিলেই আমরা হয়তো তাৎক্ষণিক ডিসিশন গুলো তাৎক্ষণিক ভাবে নিতে আমরা একটু দেরি করেছি। এই সমস্ত কারণে হয়তো হতে পারে, কারণ আমাদের কনফিডেন্স ছিল যে এত উন্নতির পরে, এত সুন্দর অবস্থানের পরে কেউ এই ধরনের দেশকে সিরিয়া কিংবা লিবিয়ার মতন বানাবার প্রয়াস দিবেন না। আজকে দেখছি আমাদের দেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। সাবেক একজন আইজিপি নূর মোহাম্মদ এই 5 আগস্টের পরে একটা টেলিভিশনকে ইন্টারভিউ দিয়ে আপনাকে কটাক্ষ করে বলেছেন আপনার বাড়িতে প্রতিদিন গোয়েন্দাদের একটা আসর বসতো পুলিশের। এটাকে খুব কটাক্ষ করেছে যে পুলিশের চেইন অফ কমান্ড এভাবে ভেঙে গিয়েছিল, এটা বলার চেষ্টা করেছে। এগুলি অনেকের মুখরোচক কথা বলতেন। আসলে আমরা আমাদের এখানে শুধু পুলিশ নয়, সেখানে আর্মির একজন রিপ্রেজেন্টেটিভ, একজন ব্রিগেডিয়ার আসতেন, পিএসও তরফ থেকে আসতেন, আর এখানে বিডিআর চিফ আসতেন, এখানে ডিজিএফ এর চিফ আসতেন, এনএসআই এর চিফ আসতেন, এখানে এসবি চিফ আসতেন, এখানে পুলিশ প্রধান আসতেন। সেদিনের মানে কি হয়েছে, আগামী দিন কিভাবে কি করা যায় এইটা নিয়ে ডিসকাস করতো। এই সম্মিলিত ডিসিশন নিয়েই পরের দিন আবার কাজ করা হতো। এখানে মানে পুলিশকে ডিমোরালাইজ করার এখানে কোনো কিছুই হয়, বা পুলিশকে উজ্জীবিত করা এবং নিরাপত্তা বাহিনীকে সঠিক কাজটি করার জন্য কে কোথায় ডিউটি করবে, কে কোথায় কি করবে, এইগুলি আর নিয়ে আলাপ হতো। যেমন মোহাম্মদ সাহেব হয়তো নিজের অজান্তেই কিছু তথ্যগত ধারণা দেওয়ার প্রচেষ্টা নিয়েছে। ডিবির যে ভাতের হোটেল, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি ইমেজের সমস্যা তৈরি করেছিল এটা? ডিবির ভাতের হোটেল, আমাদের ডিবি প্রধান হারুন নিজের থেকে কিছু করতেন, ওনাকে তো বলা হয়নি আপনার ভাতের হোটেল বানান। এটা উনি একটু প্রচার করতে ব্যস্ত থাকতেন, নিজেকে প্রচার করতেন বহুভাবে। ওই ভাত খাওয়াচ্ছেন সেটারও একটা ফেসবুকে ছেড়ে দিয়েছেন। এইগুলো এইগুলো একচুয়ালি এগুলো আমি বলবো যে অতি উৎসাহী জনতার, অতি উৎসাহী মানুষের প্রচারণা মাত্র। এগুলি ভাতের হোটেল দেওয়ার জন্য কোনো তাকে বলাও হয় নাই। সে হয়তো নিজে খেয়েছেন, তাদেরকে খাইয়েছেন, খাইয়েছেন, এটাই হতে পারে। কিন্তু আপনি তো এগুলো থামাতে পারেন নাই, আপনি তো থামাতে পারেন না এই জিনিসগুলো। না, এগুলো থামানোর কি আছে? মানে ভাত খাওয়ার সময় যদি কেউ মেহমান থাকে, তাকে যদি ভাত খাওয়ান, তাহলে অসুবিধা কি আছে? ভাত খাওয়ানো আর ভাতের হোটেল বা ভাত খাওয়ানোর ছবি প্রচার করা, না ভাতের বা ওইগুলি এগুলি ওনার নিজস্ব ব্যাপার স্যাপার ছিল, তাকে বহুবার বলা হয়েছে, সে আবার এইটা ছেড়ে আবার ওইটা করেছেন। এগুলো সে করছেন নিজেকে প্রচার করার জন্য।